৩০০ টাকায় সার্ভিস দেওয়ার সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন গড়েছিল মানিকগঞ্জে। ইতিহাস করছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন। এবং সর্বশেষ জানাবো, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও ময়ূক, ফুঁসে উঠেছে কলকাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ, কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই। মাননীয় স্পিকার, যদি কোনোভাবে ভুল ত্রুটি করে এই দেশে আবার ওই জামাত বিএনপি আসে। ৩০০ টাকার নর্তকী, রাতের রানী, খাট যোদ্ধা মমতা একটা ভুলের কারণে। গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালা গান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে, কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে আটক। এক সময়ের রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে। আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান, কুকীর্তি ও পতনের কাহিনী। মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালা গানের দলের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের জন্য। ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান, তার পালা গানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকত মাত্রাতিরিক্ত। এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায়া তা ছিল অপ্রতিরোধ্য। পরবর্তীতে এই মঞ্চেই পরিচিত ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ। নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন, দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। মমতাজ ৩০০ টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে, তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় ১৭ বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না, আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক। ওখানে আল্লামা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। এরকম হাস্যকর বক্তব্যে সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালতেন তিনি কিন্তু রঙেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যার সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামে অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত, সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করাই ছিল বিতর্কের শীর্ষে। আমি আগে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়াউর রহমানের মানুষের ২-৩টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, তিনি হলেন শহীদ, কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই। মাননীয় স্পিকার, সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় ১ কোটি টাকার প্রকল্প কাজই হয়নি, কিন্তু বিল হয়েছে ৯৮ লাখ।
দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতে রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। স্বপ্নে তার চাইতে আমার শেখ হাসিনাই ভালা। তার অপরাধ শুধু অর্থের সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের এবং সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদন। উইকিপিডিয়া তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠানের আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণার সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সবাই ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তারা ভুয়া মনে হয়নি। মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় 3 কোটি 80 লাখ নগদ টাকা, 17টি সোনার বার, 12টি ব্যাংক চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করার ব্ল্যাঙ্ক পেপার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে, আজ জবাব দিক। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি 2008 সালে 9ম জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন মমতাজ। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটি সক্রিয় দেখা যায়নি। আজ যখন তিনি আটক, তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটি ঘটনার বিচার নয়, এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত। জনগণ চাই জবাবদিহি, এবং সেই জবাবদিহির সময় এখন। তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সব সময় নয়। দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয়। আমরা চাই শুধু মমতাজ নয়, এরকম সব মুখোশধারীর মুখোশ একে একে খুলে যাক। এমন আরও অনুসন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট 24। ইতিহাস গড়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন। বাংলাদেশের সামরিক ইতিহাসে 2025 থেকে 2026 অর্থবছর হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায়। নতুন প্রতিরক্ষা বাজেট শুধু রেকর্ড করা নয়, বরং এটি একটি কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঘোষণা। এবার সরকারের লক্ষ্য নির্ভরতার জাল ছিঁড়ে আত্মনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা।
এই বাজেটে 50 থেকে 55 হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যার একটি বড় অংশ যাবে যুদ্ধবিমান ও অত্যাধুনিক সমরাস্ত্র কেনায়। বিমান বাহিনীর দুর্বলতা কাটাতে আনা হচ্ছে বহু প্রতীক্ষিত মাল্টিরোল জেটন সি যুদ্ধবিমান। থাকবে উন্নত রাডার, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা। শুধু আকাশ নয়, এবং সমুদ্রেও সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধবিমান। শুধু আকাশ নয়, এবার সমুদ্রেও সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধ জাহাজ দিয়ে। 6টি নতুন সাবমেরিন কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও চীনের কাছ থেকে। যুক্ত হচ্ছে ফ্রিগেট, করভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। সেনাবাহিনী পাচ্ছে রকেট সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্বয়ংক্রিয় কামান ও নতুন আর্টিলারি ইউনিট। তুরস্ক ও আজারবাইজান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশি সেনারা। টাঙ্গাইল ও নরসিংদীতে গড়ে উঠেছে নিজস্ব ড্রোন ও অস্ত্র তৈরি কারখানা। এই বাজেট এখন কেবল কাগজে কলমে পরিকল্পনা নয়, ধাপে ধাপে শুরু হয়েছে বাস্তবায়ন। ভারত সহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্যের সূচনা হিসেবে দেখছে।